অসময় আড্ডার সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান আজকে 47তম পর্বে পৌঁছে গিয়েছি। আর এসেছি একদমই 2:25-এ। আর বন্ধু বান্ধবরা, তোমরা কি এসেছো? আর আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ একটু বলো আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, আর আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। তোমাদের কমেন্ট পেলে আমি শুরু করব। কমেন্ট করো, যারা আছো একটু কমেন্ট করো। এই তো, গুড আফটারনুন। গুড আফটারনুন কুণাল সেনগুপ্ত, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কিনা দেখা তো যাচ্ছে বলছেন। শোনা যাচ্ছে কিনা বলুন, তাহলে আমি শুরু করব। শোনা যাচ্ছে আমার কথা? নিশ্চয়ই শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে? আচ্ছা, কেমন আছেন বলুন, কেমন আছেন? আজকে 47তম পর্বে পৌঁছে গিয়েছি। অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান দেখতে দেখতে 47তম পর্ব। এবং আজকে আমি কিছু কবিতা বেছে নিয়েছি তোমাদের সামনে, তোদের সামনে, আপনাদের সামনে কবিতার মধ্য দিয়ে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এই শোনা যাচ্ছে বলেই আমি সাহস পেলাম। অনেক সময় পুয়ার নেটওয়ার্কের জন্য শোনা যায় না। আজকে আমি ব্রত চক্রবর্তীর কবিতা পড়ব, শিশির দাশগুপ্তের কবিতা এবং অনন্ত সরকারের কবিতা পড়ব। আর তো বেশি পর্ব বাকি নেই, আজকে 47তম পর্ব। এই 50টি পর্ব হতে আর বেশি বাকি নেই। তোমাদের কাছে কবিতার ডালি নিয়ে এতদিন ধরে এসেছি এবং বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আজও করছি। আরো কিছু বন্ধুরা আসলে বা একটুখানি দেখলে, অনেক সময় লাইভের নোটিফিকেশনটা না দেরিতে পৌঁছয়। এর ফলে কি হয়, ঠিক আছে পরে দেখবেন, আপনারা যারা দেখবেন পরে দেখবেন। অসময় আড্ডার সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান 47তম পর্বে পৌঁছে গিয়েছি। আর আজকে বেছে নিয়েছি ব্রত চক্রবর্তীর কবিতা, অনন্ত সরকারের কবিতা, শিশির দাশগুপ্তের কবিতা। অনেক ভালো ভালো কবিতা পেয়েছি, প্রতিদিনই ভালো ভালো কবিতা পাই এবং কবিতা পাঠ করি। কবিতা পাঠের মধ্য দিয়ে আমি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সঙ্গে থাকো বন্ধুরা, শুরু করি, কবিতা পড়া শুরু করি। শীতের দুপুরবেলা কারা কারা পিঠে বানিয়েছো মকর সংক্রান্তির দিন, এবং কড়াইশুটির কচুরি বা মটরশুটির কচুরি আর আলুর দম বা সাদা আলুর তরকারি বা লুচি সকালবেলা জল খাবারে কারা কারা বানাচ্ছ এবং খাচ্ছ। আমার পক্ষে সকালবেলা বানানো একটু প্রবলেমই হয়, কারণ সবার বেরোনোর তাড়া থাকে ছুটির দিন ছাড়া। আর সকালবেলা না কেউ আজকাল হেভি কিছু খেতে চায় না। হ্যাঁ, পার্টি হলো, পিকনিক হলো বা কোনো রকম গেট টুগেদার হলো, তখন যদি আমরা বানাই তো বানাই, নতুবা বেশিরভাগই ফ্রুটস, একটুখানি স্যান্ডউইচ বা একটা ছোট করে স্যান্ডউইচ খাওয়া হলো, বা একটা অমলেট, ব্রেড অমলেট, এরকম আর কি।
লুচি তরকারি বা মটরশুঁটির কচুরি তরকারি সকালবেলা, এখন ওই পার্টটাই চুকে গেছে। আগে মোটামুটি করা হতো এবং সবাই এনজয় করতো, কিন্তু বেরোনোর থাকলে না তখন আর ওই হেভি খাওয়াটা হয় না। তবে পিকনিক বা গেট টুগেদার হলে সেটা একটা আলাদাই মানে রাখে। আজকে আমি একটু এরকম সাজলাম, শীতকাল, ভাবলাম একটু সাজি। কবিতা নিয়ে এসেছি তোমাদের কাছে, তোমরা সঙ্গে থেকো এবং তোমাদের ভালোবাসা আন্তরিকতায় দেখতে দেখতে 47তম পর্বে পৌঁছে গেলাম। প্রথম কবিতাটি ব্রত চক্রবর্তীর কবিতাটা দিয়ে শুরু করি, তারপর শিশির দাশগুপ্তের কবিতা পড়ব আর অনন্ত সরকারের একটি কবিতা পড়ব। ব্রত চক্রবর্তীর একটি কবিতা পড়ি, তারপর শিশির দাশগুপ্তের কবিতা পড়ব। আগুনের মাঝখানে, ব্রত চক্রবর্তীর কবিতা আগুনের মাঝখানে। তারপর শিশির দাশগুপ্তের কবিতা পড়ব আজকে। আজকে অনেকগুলো কবিতাই শিশির দাশগুপ্তের কবিতা থাকবে, আর অনন্ত সরকারের কবিতা আজকে একটি কবিতা পড়ব। ঠিক আছে? ওনারা সবাই আমাকে ভালোবেসে কবিতা পাঠিয়েছেন, ভালোবাসছেন। সত্যি কথা বলতে গেলে আমার ভালো লাগছে। কবিতাটির নাম, ব্রত চক্রবর্তী যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম হচ্ছে আগুনের মাঝখানে। আগুনের মাঝখানে এসে দাঁড়ালে, আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে আর আগুন লাগে না। আগে পাশে পাশে থাকতুম, হাত পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, বুক পুড়ে যাবে, সর্বদা ভয় ছিল। এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে, হাত পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, বুক পুড়ে যাচ্ছে, এখন আর ভয় নেই। এখন ডানায় প্রত্যেক পালকে আগুন, কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পুড়ছে। এইটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ লাইন। শেষ লাইনটা কি গুরুত্বপূর্ণ একটি লাইন। আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পুড়ছে। এর থেকে আমি একটা শিক্ষা নিতে পারি, আমরা প্রত্যেকেই নিতে পারি, এবং আমি এই মুহূর্তে নিলাম, এবং আমি সেটি জানতামও মনে মনে। কোনো খারাপ কারোর কিছু করতে গেলে আগে কিন্তু সবচেয়ে নিজেকে খারাপ হতে হয়, এটা আমি বুঝে নিয়েছি। আপনি ধরুন কারোর কিছু খারাপ করবেন, সবার আগে নিজেকে খারাপ হতে হবে, খুব খারাপ হতে হবে। একটা মানুষ কতটা খারাপ হলে তবে অন্যের খারাপ করতে পারে, তাই না? তার মানে তার মনটা বড্ড ছোট হয়। যাই হোক, নতুন বছরে দেখতে দেখতে আমরা আজকে 17 তারিখে পৌঁছে গেলাম। জানুয়ারি মাসের 17 তারিখ। আজকে আমার লাইভের 47তম পর্ব। ব্রত চক্রবর্তীর কবিতা দিয়ে শুরু করলাম। এখন পড়ব আমি শিশির দাশগুপ্তের কবিতা। শিশির দাশগুপ্ত মহাশয়, উনি আমাকে অনেকগুলি কবিতা পাঠিয়েছেন এবং বেশ ভালো লেগেছে কবিতাগুলো। এবং যাদের কবিতা আমি আজকে পাঠ করব এবং আগেও যাদের কবিতা আমি পাঠ করেছি, বহু বিশিষ্ট কবিদের কবিতা পাঠ করেছি, শিবাশিস মুখোপাধ্যায়, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, মল্লিকা সেনগুপ্ত, কবিতা সিংহের মতো কবিদের, এবং সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো আছেই, কাজী নজরুল ইসলামের কবিতা, অনেকের কবিতা এই লাইভের মধ্য দিয়ে আমি সবার কাছে পৌঁছে দিয়েছি। সবাই যে যার মতো কবিতা পাঠ করেন, কবিতা আবৃত্তি করেন আমি জানি, কিন্তু আমি আমার মতো করে এই লাইভটি করে আমি কবিতা পৌঁছে দিয়েছি ঘরে ঘরে। আজকে শিশির দাশগুপ্তের কবিতা আমি পড়ছি।
কবিতাটির নাম অবিলম্বে। শিশির দাশগুপ্ত। পথ যদি হারিয়ে যায় অথবা নীতি বিসর্জনকালে, ধুন্ধুমার ঘটে যদি মনে বা মাথায়, ঢোক গিলতে যদি না পারো, চোখ বন্ধ রাখতে যদি মুশকিলে পড়ো, আলতো করে মনে আলো, রঙিন খবর, রঙিন যা কিছু আছে, রঙিন জল, বুদ্বুদযুক্ত স্মৃতির পাতা, মুছে ফেলো এক লহমায় সমস্ত কোলাহল। তখনই হুঁশ শব্দে উড়ে যাবে নীতি ডানা, উবে যাবে আদর্শ জল আকাশে বাতাসে। শরীরে জোর পাবে, শূন্য বিবেক করবে না মানা। অবিলম্বে তুমি হবে চালক, গাড়ি ছোটাবে তীব্র জোরে আকাশে বাতাসে। কবিতাটির নাম অবিলম্বে। লিখেছেন কবি শিশির দাশগুপ্ত। আরেকটি কবিতা পড়ছি। কবিতাটির নাম কেমন আছিস। এখনো কি আগের মতোই চঞ্চল আছিস? সুন্দর ছবি দেখে এখনো আগের মতোই অবাক হয়ে যাস? চোখের কোণে ফুটে ওঠে মায়া? নীরব হয়ে গান শুনতে শুনতে চোখ বন্ধ করে ফেলিস? মনের কথাগুলো তুলি দিয়ে লিখিস? পলাশ বনে এসে আগের মতো নেচে উঠিস? ময়ূর যেমন চিতা দেখে দৃষ্টি হারায়, তেমন ভাবে তুইও অন্য কোথাও অন্য কোনোখানে মন চায় এখনো ভালোবাসতে? ভালোবেসে ভুল করিস এখনো? মনের ছবি এঁকে উঠতে পেরেছিস? আমি পেরেছি। আমি যে এঁকে ফেলেছি শেষ ছবিটা, একটা হাওয়ার ছবি, যে তোকে দোলা দিয়েছিল, দড়ি ছুঁড়ে ভাসিয়ে নিয়ে গিয়েছিল গভীর জলের দিকে। এত গভীর আমরা দুজন দুজনকে দেখতে পাচ্ছিলাম না, জানিস? আমার আর সাঁতার শেখা হলো না, আমার আর সাঁতার শেখা হলো না। কবিতা শিশির দাশগুপ্তের লেখা। কেমন আছিস। আরেকটি কবিতা পড়ছি শিশির দাশগুপ্তের লেখা। কবিতা যেমন। মুরারিদা নিজের হাতে পিস্তল বানাতেন, প্রচুর কথা লিখতেন, প্রচুর কথা বলতেন, নিমেষে পার হয়ে যেতেন হিমালয় বা ডুব দিতেন ভূমধ্য সাগরে। মুরারিদা কবিতাও লিখতেন, একা একা জোরে জোরে পড়তেন। আমরা গোপনে তাকে জ্ঞানাদা বলে ডাকতাম। মুরারিদার বোনকে আমি আড়াল থেকে দেখতাম, চোখ দিয়ে শুষে নিতাম ওর চোখ, মুখস্থ করে ফেলতাম ওকে। ঝড়ের বেগে আমার পাশ দিয়ে গেলেই মনে হতো ইলেকট্রিক ট্রেন আমার পা বা মাথা বা কিছু একটা দুলে উঠত। স্নানঘরে ওকে আমি বুঝে নিতাম। মুরারিদা এখন ঘড়ি সারায়, ঘড়ির কাঁটা দুটোকে ঠিকমতো চলতে শেখায়। যৌন সুখ মুরারিদা পেয়েছিল কিনা জানি না, বৌদি রুগ্ন ও রোগা ছিল। মুরারিদার কবিতায় বৌদির চোখের কথা শুনতাম।
মুরারিদার বানানো পিস্তল আমার বড় প্রিয়। আমি ওকে পকেটে নিয়ে যেখানে খুশি যাই। আমি মুরারিদার থেকেও বেশি কিছু হতে চেয়েছি। ডুব দিতে চেয়েছি বিদেশের কোনো সমুদ্রে, কবিতা লিখতে চেয়েছি, পড়তে চেয়েছি উদাত্ত কণ্ঠে। মুরারিদাকে বলেছি, এসব কথা আমার স্বপ্নের কথা, অক্ষমতার কথা। এখন বুঝেছি বন্দুক একা চলতে পারে না, কবিতা একা একা হাঁটে। কবিতা আসলে নদী। মুরারিদা এখন বন্দুক মানায় না, ঘড়ি সারায়। কবিতাও লেখেন না। কবিতা নাকি ঘড়িকেও উল্টে পাল্টে দেয়। অদ্ভুত একটি কবিতা। কবিতা যেমন শিশির দাশগুপ্ত। ক্যালিফোর্নিয়া। পরবর্তী নিবেদন, ক্যালিফোর্নিয়া। আমাদের সমস্ত অভাব, দুঃখ, কষ্টগুলো ঝুড়িতে করে বরদা নিয়ে গেলেন ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার অলিতে গলিতে আমাদের চোখের জল। রাতের ঝলমলে আলোতে আমাদের স্বপ্নগুলো আকাশের মিটি মিটি তারা। ক্যালিফোর্নিয়ার বাতাসে আকাশে স্বপ্নগুলো ভারী থেকে ভারীতর হয়ে পরিণত হয়েছে জলে। আমাদের বাবা এখন আর হিসাব করেন না। তার মুখ অমাবস্যা। আমাদের ঘরে কালো মেঘের আনাগোনা। ঘরে ঢুকলেই বুঝি মাটির দালান নড়ছে। বৃষ্টি হলে বুঝি এই মেঘ এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। ভালোই ছিল আমাদের অভাব, এখনো যেমনই আছে। আমাদের চোখের জল, দুঃখ, দুর্দশা আগেও ছিল, এখনো আছে। আমাদের বরদা নেই। ঝুড়ি ভর্তি দুঃখগুলো এখন হয়েছে আরো ভারী। ক্যালিফোর্নিয়া আমাদের বাবাকে করেছে প্রতিবন্ধী। যারা দেখছো, এক লাইন করে কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। তোমাদের কমেন্ট পেলে তোমাদের কমেন্টগুলো আর্কাইভে থেকে যাবে এবং আরো 10টি মানুষ তোমাদের কমেন্টগুলো দেখতে পারবেন। এটুকু বলতে পারি, অনেক অনেক বেশি ভাবে প্রসার ঘটাতে পারবে আপনাদের মতামত, আমার এই লাইফটাকে অনেক উত্তরণ ঘটাবে। যারা লাইভটা দেখছো, একটা করে কমেন্ট করো। কবিতাগুলো পড়ছি। শীতের দুপুরে কবিতা নিয়ে বসেছি, একটা আলাদা আমেজ এবং সবটা নিয়েই ভালো থাকা। গতকাল গিয়েছিলাম একটি অনুষ্ঠানে, অনেক কবিতা শুনলাম, অনেক কিছু জানছি, বুঝছি, দেখছি। শীতের দুপুরে কবিতা নিয়ে বসেছি। আমার লাইভের নোটিফিকেশন মনে হয় সবার কাছে পৌঁছচ্ছে না। কি করব বলো, রিচটা খুব কম, কমিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। আমি জানি না, ফেসবুক রিচ কমিয়ে দিয়েছে, অনেকে দেখতে পাচ্ছেন না। এবার বলেছে ট্যাগ করতে, এবার লাইভটা তো ট্যাগও করা যায় না। ঠিক আছে, যতজন দেখছেন, আর তো 3টে পর্ব বাকি রয়েছে, 47তম পর্ব। এবং যারা যারা আমার সঙ্গে লাইভে নিয়মিত আসেন, কথা বলেন, আসলে সবাই সবসময় যে ফ্রি থাকবেন তা তো নয়, আমার লাইভের জন্য যে ফ্রি থাকবেন তা তো নয়। ব্যস্ত তো থাকতেই পারেন। আর আমি আসি একেবারেই অসময়ে। এই সময়টা সবাই খুব ব্যস্ত, কাজ কর্ম, উইকডেজ, অফিস থাকে। হ্যাঁ, অনেকেই আমাকে লিখেছেন, তুমি যে এমন সময় অফিসে লাইভ করো যে সময় আমি অফিসে থাকি, দেখতে পারি না। ঠিক আছে, পরে দেখে নেবেন। মেন উদ্দেশ্য হচ্ছে
মানে লাইভটা হয়ে গেলে তো থাকছে, আর্কাইভে থেকে যাচ্ছে এবং পরে আপনারা দেখতে পারবেন, সেটাও বড় ব্যাপার। অসময় আড্ডার সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান দেখতে দেখতে ৪৭তম পর্বে পৌঁছে গেলাম, তোমাদের ভালোবাসায়, তোমাদের আন্তরিকতায়। আজকে কবি ব্রত চক্রবর্তীর কবিতা দিয়ে শুরু করেছিলাম, শিশির দাশগুপ্তের কবিতা পড়ছি, ইতিমধ্যে ২-৩টে কবিতা পড়া হয়ে গিয়েছে। এখন যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম হচ্ছে ডোপামিন। ডোপামিন। নদী বয়েই যাচ্ছে অবিরত, ঝরে যাচ্ছে কত কত গাছের পাতা, কোথায় যেন তেপান্তরের মাঠ আছে, শুনেছি খাঁ খাঁ করছে। এসবই সময়ের কথা, উপক্রমণিকা। নদী ধীরে আসে সকালে, বিকালে চলে যায়। বসন্তের পর আজকাল গ্রীষ্মে আসে বৃষ্টি, সবুজ হয়ে ওঠে গাছ, সবকিছু ভেজা ভেজা লাগে। আমি শুষ্ক থেকে শুষ্কতর হই, কেউ আমাকে ছুঁতে পারে না। অ্যাসাইলামের বিছানাতেও জানি ঋতুরা হাজির হয় না। নদী মুখ ফিরিয়ে রাখে, কৃত্রিম বাতাসে নগ্ন বিভীষিকা উড়ে উড়ে বেড়ায়। তোমার ঘুম আসে, তুমি আচ্ছন্ন থাকো। অদৃশ্য এক শিকলে আবদ্ধ থাকে সমস্ত সর্বনাশ। অনন্ত সীমাহীন সীমাবদ্ধতা ঘিরে থাকে। আমাদের দিন যায়, কথাটাও হারিয়ে যায় পাপোশের নিচে। দিগন্ত বিস্তৃত আকাশে ফালি ফালি চাঁদেরা নদীতে নামে। প্রতি রাতে জানালা উপসে জঠর নদী গানের স্মৃতিকথা থাকে। তুমি হারিয়ে যাও ডোপামিনের অত্যাচারে, আমি খেয়েই হারিয়ে ফেলি ডোপামিনের মিথ্যাচারে। তোমরা যারা দেখছো তারা কমেন্ট করো, নইলে যারা দেখছো না তারা পরে দেখে নেবে। সব তো আজকাল পরে দেখে নেবে, পরে শুনে নেবে, পরে বুঝে নেবে, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। আরেকটি কবিতা পড়ছি, নরকগামী। তোমার ছাতাটার জন্যই সবাই চেনে তোমাকে, সবাই ভাবে এ এক আশ্চর্য ছাতা, যেন আলাদিনের প্রদীপ। ছাতাটার জন্যই কত মানুষ তোমার কাছে আসে, বসে, অনেকে তো প্রণামও করে। তুমি কাউকে করো আশীর্বাদ, কাউকে আবার ছাতা পেটার ভয় দেখাও, কাউকে আবার সাদরে জায়গাও দাও ছাতার নিচে। ছাতাটাও বেশ বড়, রোদ বৃষ্টি থোড়াই কেয়ার করো তুমি। তুমি জানো ছাতার দণ্ডটাই আসল তুমি। ভাবো ছাতাটা যেন কিছুতেই হাত ছাড়া না হয়। শক্ত করে ধরে রেখেছো তোমার খোলা ছাতা, তোমার পেটোয়ারাও হাতে হাত লাগিয়েছে। ছাতাটা ঝড়ে কেঁপে উঠলে তুমি তাকে উল্টে পাল্টে বাঁচাও, মোকাবিলা করো ঝড়ের। তুমি খেয়াল করতে ভুলে গেছো ছাতা শুধু দণ্ডের উপরই নির্ভর করে না, ছাতার কাপড়ে এসেছে রুক্ষতা, জীর্ণতা, ঘাপটি মেরে বসেছে। তুমি বিশ্বাসই করতে চাও না ছাতার ক্লিপটা জীর্ণ হয়েছে অপব্যবহারে। আকাশের সূর্যকে আড়াল করতে করতে তুমি সূর্যের
অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করেছ। তুমি ভুলে গেছো সূর্য আসলে একটি নক্ষত্র। এরকম লক্ষ কোটি নক্ষত্রকে আড়াল করা, অস্বীকার করা বোকামি। তুমি ছাতার উপর, ছাতার দণ্ডতির উপর এতটাই নির্ভরশীল এখন যে ভুলেই গেছো পৃথিবীর কোনো ছাতাই আকাশের চাইতে বড় নয়। পৃথিবীর কোনো ছাতাই আকাশের চাইতে বড় নয়। ভালো ভালো কবিতা পড়ছি, প্রতিদিনই ভালো ভালো কবিতা পড়ি। ভালো লেখেন তো আপনারা সবাই, তাই জন্য আমি আপনাদের কবিতা পড়ি। একটু জল খেয়ে নিয়ে আবার পড়বো। লাইভে দেখি মাঝে মাঝে রিলগুলো চলে আসে না, অনেক কিছু খাচ্ছে বাবা, গপ 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 করে খাচ্ছে। তারা হজমও করতে পারে? সত্যি কি অত খায় কি জানি বাবা। প্রচুর খাবার থাকে দেখি, অনেক ধরনের খাবার নিয়ে বসে, এবং রেগুলার এই যে লাইভে যে খাওয়াটা অত খায় কি করে? ছোট ছোট মানুষজন অত খেতে ওনারা পারেন? তো ভিডিও যখন উঠছে নিশ্চয়ই খেতে পারেন, খেলেও ওনারা হজম করতে পারছেন? আমার মাঝে মাঝে এইসব প্রশ্নগুলো আসে আমার মনের মধ্যে। শীতের দুপুরে কবিতা নিয়ে তোমাদের কাছে। টেথিসের চরিত্র। যারা দেখছো কমেন্ট করো। এখন পড়ব টেথিসের চরিত্র, শিশির দাশগুপ্তের কবিতা। সর্বস্ব বিলিয়ে কর্কট মেখেছ সারা অবয়বে। সবুজ চারাতে আলোর বর্ষা ছুঁড়েছ সারাক্ষণ। শীত রাত্রে ঝর্ণা অভিশাপে রক্তিম স্রোতে ভেসেছ আবেগের নয়ন জলে স্নিগ্ধ করেছ কৃষিক্ষেত্র। নব সঙ্গীতের মেঘমল্লারে ভিজেছে পরমাত্মা। অপার স্নেহে ছড়িয়ে পড়েছ আলোর রোশনাই। দিকে দিগন্তে মরুপথে মননে ও ভাষা অলঙ্কারে নব্য যুবা ধ্যানমগ্ন তৃষিত বক্ষ প্রেম রহিত নতুন পত্রে আগমনী স্তোত্রে রচনাকারী ধ্বস্ত প্রলয় শেষে নতুন নদী তুমি হিমালয়ে মস্ত। অপূর্ব কবিতা। যারা দেখছো থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী কবিতাতে যাচ্ছি। কবিতাটির নাম ফলক। তোমরা এসো একটু কমেন্ট করো শীতের দুপুরে। আমি জানি আগে অনেক প্রচুর কমেন্ট পেয়েছিলাম, আজকে আমি জানি না হয়তো একেবারেই অসময়ে, তাও আবার ফ্রাইডে, উইকের এন্ডে প্রচুর চাপ থাকে আমি জানি, আর সবারই চাপ থাকে, সাংসারিক জীবনেও চাপ থাকে, আবার
আবার কুম্ভ মেলা হচ্ছে এখন, এই কুম্ভ মেলার সমস্ত কিছুই তো এখন সব ভিডিও দেখবে, ইউটিউবে দেখবে, সোশ্যাল মিডিয়াতে তো একজন দেখতে পাচ্ছি এরোস্পেস ইঞ্জিনিয়ার, সে সন্ন্যাস গ্রহণ করেছেন। তা দেখছেন তো মানুষের জীবনটা কতটাই আনপ্রেডিক্টেবল, কিছুই ঠিক করা থাকে না, উপরালাই ঠিক করে দিয়ে থাকেন। কখন যে কার কি হবে, কি বা মতি হবে, কি বা হতে পারে, কিছুই বোঝা যায় না। আগের থেকে অনেক কিছু আপনি ভেবে রাখলেন, এই করব এই করব সেই করব, দেখা গেল সেটা হলো না, সবকিছুই কেমন ওলট পালট হয়ে গেল। মানুষ ভাবে এক, হয় আর এক। আবার অনেক সময় যা ভাবি তার থেকে হয়তো বেশি ভালো ভাবি, ভালো হয়ে যায়, বা যা ভাবি না হঠাৎ করে সেটিও হয়ে যায়, বা অনেক কিছু ভেবে থাকলেও হয় না। সুতরাং লাইফটাই একটা মানে অনিশ্চিত না, জীবনটার কোনো নিশ্চয়তা নেই। কোথায় যে কি হতে পারে, কখন কি ঘটতে পারে, কেউই কিছু বলতে পারে না। সুতরাং যতটুকু ক্ষমতা, যতটুকু জীবন, যতটুকু সামর্থ্য, সেই মতো আমরা যদি কাজটা করে যাই তাহলেই হবে। বেশি আশা কারোর কাছ থেকে করে লাভ নেই। এবং আমি তো যতটুকু পরিশ্রম করছি আমার ততটুকুই মানে কর্মফল পেলেই হবে। আর বেশি পরিশ্রম করার সামর্থ্য আমার কাছে নেই। 24টার তো ঘন্টা, 24 ঘন্টার মধ্যে কিছু কিছু সময় ভাগ করে নিয়েই আমি কাজগুলো করি। তাতে আমার মনে হয় আমার মতোই সবাই ভালো থাকবেন, আপনারা আপনাদের মতো করে, আমি আমার মতো করে ভালো আছি। অনেকগুলো কবিতা পড়ছি, শিশির দাশগুপ্তের কবিতা আর ব্রত চক্রবর্তীর কবিতা দিয়ে শুরু করেছিলাম, শেষে পড়ব অনন্ত সরকারের 2টি কবিতা পড়ব। সঙ্গে থাকুন। আচ্ছা, এবারে যে কবিতাটি পড়ব, কবিতাটির নাম হচ্ছে ফলক। ফলক, ফলক, আমরা শুনেছি তো ফলক কথাটা, অনেকে আছে ফালাক বলে, এটা বাংলায় উচ্চারণ যেহেতু ফলক। তুমি আসলে একটা হেরে যাওয়া ঝড়ের কাহিনী। আমি শুনি, দেখি, কিন্তু ক্লান্ত হই না। কখনো বা শিউরে উঠি, গায়ে কাঁটা দেয়। কদাচিৎ মনে হয় তুমি বিস্তীর্ণ অন্ধকারে ফসফরাস। সামান্য স্থিতি তোমার এক পলকের দ্যুতি। আমি অবিরাম স্তব্ধতার সুতোয় জড়ানো এক টুকরো মেঘ, এক ঘন কাজল মেঘ, যাতে লাবণ্য নেই, নেই কোনো সমুদ্র তিতিক্ষা। শুধু ঝড় থামার অপেক্ষায় বসে থাকি আপেল বাগানে। তুমি আসলে একটা দমকানো বাতি, নিভে যাবার আগে একটা আকুতির আক্রোশে ফেটে পড়া একটা অনিয়ম। তুমি স্রোতস্বিনী নও, তুমি বালিতে আছাড় খাওয়া একটা সুখ। তোমার শরীর জুড়ে আশার মানচিত্র, ডানার ঝাপটানি। অতুলান্ত সমুদ্রে নেমে তুমি হাঁসফাঁস করো। ঝড় স্তব্ধ হলে তুমি হারিয়ে যাওয়া শরীর। নির্নিমেষ পলকহীন চোখে তোমাকে দেখি বন্দরের ভিড়ে। গায়ে কাঁটা দিলে শীত বস্ত্র হাতে নি। তোমাকে দেখে চোখ কর্কশ হয়, কণ্ঠ দীনতায় ঝরায়। তুমি শ্লোক গাঁথা হয়ে মেরু প্রদেশে যাত্রা করো। আমি কাঠ কয়লা দিয়ে দেওয়ালে তোমার ফলক লিখি। আমি কাঠ কয়লা দিয়ে দেওয়ালে তোমার ফলক লিখি। কবিতাটির নাম ফলক। আজকে খুব ঘুম পাচ্ছে। বই পড়তে পড়তে যেরকম ঘুম পায় না, আমার তো রাত্রিবেলা বই নিয়ে শুলে বই পড়তে পড়তে বুকের উপরে বইটা রেখেই ঘুমিয়ে পড়তাম ছোটবেলায়। মা এসে আস্তে আস্তে বইটা তুলে নিয়ে ভাঁজ করে
তারপর রাখতেন। তোমাদের এরকম বই পড়ার অভ্যেস এখনো আছে? অনেকে দেখছো, আমি দেখতে পাচ্ছি, একটু কমেন্ট করো না, কমেন্ট করলে ভালো লাগবে। পরবর্তী কবিতা ইজেল, শিশির দাশগুপ্তের কবিতা। নম্র হতে হতে ঘেরাটোপে নিয়েছি আস্তানা, চুপচাপ ডুবুরির মতো সৌহার্দ্য বজায় রেখে ধীর লয়ে অন্তিম শয়ান। সমস্ত রাতের পর যে এঁকেছ সূর্যের লালিমা, যে বুনেছে দিনের সুর, আদরের অন্ধকার তাকেও গিলে খাবে সময়। আশ্চর্যভাবে তুমি চুপ থাকবে, স্বীকারোক্তি তো বলবে না, বলবে না এ তো আমারও দুঃসময়। কেমন লাগছে কবিতাগুলো? ভালো লাগছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগলেই আমার শান্তি। ব্রত চক্রবর্তীর আরেকটি কবিতা পড়ি। শিশির দাশগুপ্তের অনেকগুলো কবিতা পড়লাম, মনে হয় 9-10টি কবিতা পড়া হয়ে গেল আজকে। তারপর অনন্ত সরকারের কবিতা পড়ব। ব্রত চক্রবর্তীর আরেকটি কবিতা পড়ি, তারপর অনন্ত সরকারের একটি কবিতা পড়ব। ঠিক আছে? আজকে বিশেষ বন্ধুদের পেলাম না, যারা পরে দেখবেন দেখে নিও। ঠিক আছে? যারা পরে দেখবে একটু দেখে নিও। আজকে বিশেষ বন্ধুদের একেবারে শুক্রবার তো, বুঝতে পারছি সবাই ব্যস্ত। আচ্ছা, ব্রত চক্রবর্তীর আরেকটা কবিতা পড়ি। শীতের মরশুম, সবাই তো এখন পিকনিকে যাচ্ছ তোমরা সবাই। পিকনিক কবিতাটার নাম, হ্যাঁ, ব্রত চক্রবর্তীর একটি কবিতা পড়ি। কবিতাটির নাম হচ্ছে পিকনিক। অনেকগুলো কবিতা পড়েছি কিন্তু শিশির দাশগুপ্তের। পিকনিক পড়ছি, হ্যাঁ, ছুটির দিন। আর আমরা তো শীতকাল মানেই তো নানান রকম চড়ুই ভাতি, পিকনিক, একটা গেট টুগেদার চলতেই থাকে, তাই তো? আমার তো ভীষণ ভাল লাগে পিকনিক, কিন্তু এখন অনেকটা টায়ারিং হয়ে যাচ্ছে, কারণ সেই সকালবেলা ঘুম থেকে উঠে সেই দূরে যাওয়া, সারাদিন ওরকমভাবে থাকা, খাওয়া দাওয়া অত খাইও না। এবার ঘরের কাছে হলেও একটু যদি কোথাও রেস্ট রুম থাকতো, তাহলে মনে হয় দূরে পিকনিক যেতে
ঠিকঠাক লাগে। কিন্তু শীতকালে পিকনিক সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু অনেক ট্যাক্সিংও হয়ে যায়। বলো তোমাদের কেমন লাগে পিকনিক যেতে? কিন্তু ছোটবেলায় যে আনন্দটা হতো, সেই আনন্দটা সেই রকম আনন্দ কিন্তু হয় না। কোনো জিনিসেই আর সেই রকম আনন্দ হয় না। বয়সের সাথে সাথে কত চেঞ্জ হয় না? পিকনিক, রুটিতে জেলি মাখাতে মাখাতে যে মেয়েটি হাসিতে উচ্ছ্বসিত, গত বছর সে তার একমাত্র সন্তানকে নদীতে হারিয়েছে। হাঁটু অবধি ট্রাউজার গুটিয়ে 40 ছুঁই ছুঁই যে 9 বছরের নেহাত ছেলে মানুষের সঙ্গে দৌড়ের বাজি ধরছে, গত মাসে মৃত্যু প্রথমবার তার বুকের বাঁ দিকে ধাক্কা দিয়ে গেছে। উড়ন্ত পাখির ডানায় রোদ্দুরের কারুকাজ দেখতে দেখতে যে দুজন যুবক যুবতী ঘনিষ্ঠ ভঙ্গিতে বসে আছে, দিন কয়েক আগে তীব্র মনান্তরে তারা পরস্পরকে প্রত্যাখ্যান করেছিল। রেকর্ড প্লেয়ারে নজরুল চাপিয়ে চওড়া কপালের যে মানুষটি স্মিত মুখে খবরের কাগজে ঝুঁকেছে, গতকাল সকালে সে মাছের বাজারে দরাদরি করার সময় খুব উত্তেজিত হয়ে পড়েছিল। কফির কাপে চুমুক দিয়ে খিলখিল হাসিতে ভেঙে পড়ছে যে কিশোরী বিশ্বাস করা শক্ত মাত্র কিছুদিন আগে এক দুর্গেয় কারণে সে চেষ্টা করেছিল আত্মঘাতী হতে। একসঙ্গে এক জায়গায় মিললে আমাদের অনেক অসুখ সেরে যায়, কিন্তু এখন কিছুতেই আমরা আর এক জায়গায় মিলতে পারি না। একসঙ্গে এক জায়গায় মিললে অনেক অসুখ সেরে যায়, কিন্তু মুশকিল হচ্ছে আমরা এক জায়গায় মিলতে পারি না। মানুষের দৈনন্দিন জীবনের কত জিনিস চেঞ্জ হয়ে যায় না? কত কি চেঞ্জ হয়ে যায়। ভাবছি, শুধু ভাবছি, অক্ষর, শব্দ, বাক্য, ছন্দ, কবিতা। ছোটবেলায় অক্ষরের সঙ্গে পরিচিত হলাম, বর্ণ পরিচয় হলো, তাই না? অ আ ক খ যখন লিখতাম, হাতের লেখা প্র্যাকটিস করতাম, অ আ ক খ লিখতাম, ক খ গ ঘ লিখতাম। কোন মানে ক্লাস 1, 2, 3, 4 করে করে ক্লাস 10, 11, 12 ভাবিনি না বছর করে করে সবাই নিজের শিক্ষা জীবনটা সমাপ্ত করে কোথায় আমরা পৌঁছে গেলাম না? ধীরে ধীরে যে যার মতো করে একটা শিশু জন্মায়, প্রথমে কথা বলতে শেখে, তাই না? টুকটুক টুকটুক করে এক একটা বাক্য লিখতে শেখে, বাক্য রচনা করতে শেখে। ছোটবেলায় মনে আছে বাক্য রচনা করতে গিয়ে আবার যেটা দিয়ে আমরা বাক্য রচনা করছি তার নিচে আবার দাগ দিতে হতো। সেসব দিনগুলো গেছে। তারপর খেলাধুলো, সবটা নিয়ে দিনগুলো কিরকম ভাবে কেটে যায় না? আর এখন তো আমি যদি 80 বছর অবধি বাঁচি, ভাবলাম গড় আয়ু 80 বছর। শুভ অপরাহ্ন মালতী দি, থ্যাংক ইউ সো মাচ। একটু দেরিতে এলে না? আসলে আমি জানি, বুঝতে পারি, যেহেতু উইকডেজ প্রত্যেকের তো কিছু না কিছু থাকে, কাজকর্ম থাকে, তাই না? আমি বুঝি সবাই ব্যস্ত থাকো তোমরা। আমি পৌঁছে গেছি অসময় আড্ডার সঙ্গে সোনালি শিরোনাম, যেহেতু তাই জন্য সময়ে আসতে পারবো না, সেটাই স্বাভাবিক। আজকে 47তম পর্বে পৌঁছে গেলাম।
তোমাদের ভালোবাসায়। অনেকের কবিতা পড়ছি, বহু জনের কবিতা পড়েছি, ফিরোজের কবিতা পড়েছি, ফিরোজ এসেছে, মালতী মণ্ডলের কবিতা পড়েছি, অনেকের কবিতা পড়েছি, বিষ্ণুদের কবিতা পড়বো, ব্রত চক্রবর্তীর কবিতা পড়লাম আজকে। শুভ দুপুর ফিরোজ, শুভ দুপুর। কেমন আছো? কেমন চলছে তোমার কাজকর্ম? আর কবিতার মধ্যে দিয়ে অনেক অনেক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। সবটা নিয়েই আসন করে বসে আছি তো, ফাটা ধরে গেছে। আর অনেক বড় বড় মানুষদের কবিতা পড়েছি। আমার এই লাইফটা থেকে যাবে। 47তম পর্ব আজকে সমাপ্ত ঘটবে আর কিছুক্ষণের মধ্যেই। আজকে বেশি বন্ধুদের পেলাম না, কারণ কেন কি কথাটা বলতে নেই, জানেন তো? কেন কি কথাটা নাকি বলতে নেই, কারণ কি বলা উচিত। এখন আমার নিজেরই ঘুম পাচ্ছে দুপুরবেলা। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আসছে তো, প্রচুর নিমন্ত্রণ এসে জুটেছে। মাঘ মাসে বিয়ের নিমন্ত্রণ, ফেব্রুয়ারি মাসে এখন নিমন্ত্রণ এসে গেছে, নিমন্ত্রণ পত্র। ফেব্রুয়ারি মাসে বিয়ে বাড়ি। আপনাদের কটা বিয়ে বাড়ি চলছে বলুন? কবিতা তো আছেই তার সঙ্গে। আমরা জানেন তো তত্ত্বের উপরেও কবিতা লিখেছিলাম, আমার মনে আছে। ছোট ছোট কবিতা, তত্ত্বের উপরে ছোট ছোট কবিতা দিয়ে তত্ত্ব সাজিয়েছিলাম। আপনারা করেছেন? আমি তো আমার ছেলের অন্নপ্রাশনের সময় যে তত্ত্ব সাজানো হয়েছিল সেখানেও কবিতা লিখেছিলাম। যেটা পড়ছি সেটা হচ্ছে, কবিতাটির নাম আমি অনামিকা, অনন্ত সরকারের কবিতা। মোহাম্মদ সাহাবুদ্দিন ফিরোজ। একটু থাকো, দেখো, একটু কমেন্ট করো। মালতী মণ্ডল একটু কমেন্ট করো, আরো 2-3টে কমেন্ট অন্তত করো। জানি সবার কাছে পৌঁছচ্ছে না, আর মোবাইল তো সবাই দেখেন না, সেই সময় অনেক কাজে থাকেন, লাইভটা দেখা সম্ভব হয় না। কবিতার নাম হচ্ছে আমি অনামিকা, অনন্ত কুমার সরকার। আমি নারী, আমি মহীয়সী, আমি পতিব্রতা, আমি সাবিত্রী, আমি দুর্গা, আমি সীতা। আমি পুরুষের ভালোবাসা, হৃদয়ে জেগেছে কত আশা। আমি আলিঙ্গনের কামরস ধারা, আমি শশী তারা, আমি উল্কা, আমি ধূমকেতু, আমি ধ্বংসকারী, আমি সৃষ্টির হেতু, আমি বিভীষিকা, আমি কার ও অনামিকা। আমি শান্তশিষ্ট স্বভাবের, আমি মন বুঝে চলি পুরুষের। হরিণাক্ষী আমার চোখ, আমার প্রিয়র তাতেই নাকি শোক। কখনো মেঘমালা, কখনো কালিকা রূপিণী, আমি ব্রজবালা, কখনো তটিনী। কখনো বিলাই আমার ভালোবাসা, আমি উন্মত্তে থাকি পুরুষের নেশা। আমি যৌবনা চিরবতী, আমি পুরুষের চিরসাথী। আমি যুবতী যবনিকা, আমি কার ও অনামিকা। আমি বট অশ্বত্থ তলে, আমি থাকি সমূলে, ছায়ার মতো আঁকড়ে থাকি বহিরুহে। আমি চাতকী জীবন মরণ দোরহে, আমি প্রেমিকের সোহাগের ভালোবাসা। আমাতেই সম্ভোগ জাগে মনে আশা, দুই বাহু জড়িয়ে আমার বুকে তাকিয়ে থাকি প্রিয়র চোখে। যেন মিলনেই শেষ হোক আমার মতো শোক। আমি কামা শিখতে দন্তাঘাতে, দংশিনু পুরুষের সর্বাঙ্গ। আমি নেশাগ্রস্ত উন্মত্তে, আমি উলঙ্গ। আমি প্রেমিকের চিবুকে পাই শান্তি,
অধরে আবার চুম্বনের স্বস্তি, কপালেতে আঁকা চুম্বন তিলক, ওঠাই আমার মহামিলনের শখ। হরুতে আমার প্রেমিকের স্পর্শ, আমি কম্পমান, আমি করি তাকে ধর্ষ। আমার স্তনে যখনই তাহার বাহু, আমি ক্ষিপ্ত, যখনই আমি যেন হই রাহু। যেন সর্বাঙ্গ চব্যচস্য দংশাই, আমার সুখে তারে যদি কভু পাই। আমার জনিদারে যত রসধারা ঝরে, চালাও তোমার অস্ত্র, আমায় করে বিবস্ত্র। শরীরের প্রতিটি খাঁজে খাঁজে কামার প্রেমারস লুকিয়ে থাকে, আমার এ দেহ উত্তপ্ত নিশিরাতে তাতেই সদা জাগ্রত। অতৃপ্ত বাসনা, অতৃপ্ত হৃদয়ে শোধ করো আজ নির্ভয়ে। মহামিলনের এ শুভ লগ্নে স্বর্গ নেমে আসুক আমার পারিজাত বনে। কবিতাটি লিখেছেন অনন্ত কুমার সরকার, আমি অনামিকা। ফেসবুকে কবিরা কেউ বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধের নিমন্ত্রণের কার্ড পোস্ট করে না। কবিতা পড়তে ডাকলেই তাই আমাকে বিয়েতে কেউ ডাকে না। হ্যাঁ, কেন বলুন তো? সত্যি সত্যি ফেসবুকে কবিরা কেউ বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধের নিমন্ত্রণের কার্ড পোস্ট করে না। কবিতা পড়তে ডাকলেই তাই আমাকে বিয়েতে কেউ ডাকে না। এটা কিন্তু ঠিক বলেছেন। আমরা যে নানান জায়গায় নিমন্ত্রণ পাই, এটা তো বিয়ে বাড়ির নিমন্ত্রণটা নিমন্ত্রণ, আর আমরা কবিতাতে পাই আমন্ত্রণ। আমন্ত্রণ মানে ওখানে কিন্তু বিশেষ খাওয়া দাওয়া নেই, ওখানে হচ্ছে কবিতা পাঠ, একে অপরের সঙ্গে কবিতার মধ্য দিয়ে ভাব ভালোবাসা বিনিময়। এটা তো ঠিক বলেছেন। আমরা যখন কোনো বিয়ের নিমন্ত্রণ পাই, হ্যাঁ, অন্নপ্রাশনের নিমন্ত্রণ পাই, কই তখন তো পোস্ট করি না। এটা তো ঠিক, এটা তো পোস্ট করি না। শ্রাদ্ধের কথা আপনি না হয় ছেড়েই দিন, ওটা তো পোস্ট করবেই না লোকেরা। কেন করি না বলুন তো? অথচ কবিতা পাঠের আমন্ত্রণ পেলেই, আসলে যেহেতু ওটা নিমন্ত্রণ তাই পোস্ট করা হয় না। আমন্ত্রণমূলক যেহেতু কবিতা বা সঙ্গীতের অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান বা নৃত্যানুষ্ঠান, তাই জন্য আমরা পোস্ট করি। ওইটা নিমন্ত্রণ, এটা আমন্ত্রণ। তাই জন্যই মনে হয় এটা একটা ডিফারেন্স আছে। নিমন্ত্রণ আলাদা, আমন্ত্রণ আলাদা। আমার তো তাই মনে হয়। তোমরা কি বলো? ঠিক বললাম? কল্যাণ পাল ইজ ওয়াচিং। ভালো হচ্ছে। হ্যাঁ, আপনি দেখলাম একটা কমেন্ট লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। কবি কল্যাণ পাল কোথায় হারিয়ে গেলেন আবার? সব কমেন্টস গুলো না কোথায় চলে যাচ্ছে। কল্যাণ পালের কমেন্টসটা কোথায় হারিয়ে চলে গেল? নিশ্চয়ই পরে আসবে আবার। উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে, থ্যাংক ইউ সো মাচ। এগুলো, এই যে ফেসবুকে এগুলো এখন লাইক করা কমেন্ট গুলো খুব টাফ হয়ে গেছে কিন্তু।
আরেকটি কবিতা পড়ছি, শেষ কবিতা পড়ব। জানি আর কখনো ফিরে আসবে না, প্রভাতের শুভেচ্ছাও জানবে না, হয়তো ভুলে যাবে চিরতলে, না হয় ভোরের পাখি হয়ে গান করবে এসে। শান্তি পাবো গানটিকে ভালোবেসে, কোকিলের কুহুতান যেমন বসন্তে সুধায়, না হয় হলদে পাখি হয়ে এসো মোর ছোট্ট আঙিনায়, না হয় ফুলের স্তবক দিও, না হয় হাত দুখানি বাড়িয়ে শুভেচ্ছা নিও। যদি পারো তবে ফিরে এসো, যদি একটু ভালোবাসো। জানি তুমি ফিরবে না, কেন ফিরবে না তা জানা হলো না। জানি আর ফিরবে না সে। আজকে কবিতা পড়লাম, কবি ব্রত চক্রবর্তীর কবিতা পড়লাম, শিশির দাশগুপ্তের কবিতা পড়লাম। অনন্ত সরকারের কবিতাটা আমার একটু পড়তে গিয়ে মনে হলো একটু বেশি মাত্রায় উনি কি বলতে চেয়েছেন বুঝতে পারলাম না। আমার অতটা রাফ কবিতা ভালো লাগে না, সত্যি কথা বলতে গেলে। আমার অনন্ত সরকারের যে কবিতাটা পড়লাম না, ওটা পড়ার আগে আমাকে আরেকবার দুবার পড়ে নিতে হতো, ওটা আমার ঠিক পছন্দ হয়নি। যাই হোক, শিশির দাশগুপ্তের কবিতা আর ব্রত চক্রবর্তীর কবিতাটা পড়লাম। আর অনেক ভালো ভালো কবিতা আগে পড়েছি এবং আজকে সবটা নিয়েই আর কি। কবিতা পাঠের ভালো উদ্যোগকে সাধুবাদ জানাই। হ্যাঁ কল্যাণ পাল, আপনিও কবিতা পাঠাবেন, নিশ্চয়ই পড়বো। ঠিক আছে, আর মাত্র আজকে তো 47তম পর্ব শেষ হলো এই মুহূর্তে আমার, আর 3টি পর্ব বাকি আছে। 50তম পর্বে আমি শুধুমাত্র সুবোধ সরকারের কবিতাই পড়ব, আর 48, 49 আর 2টি পর্ব বাকি আছে। আজকে 47তম পর্বের শেষ হলো, সমাপ্তি হলো, আর 2টি পর্ব বাকি আছে, 48তম পর্ব এবং 49তম পর্ব। তা কল্যাণ পাল, কবি কল্যাণ পালকে আমি বলছি আপনি আমাকে কবিতা পাঠান, আমি আপনার কবিতা পড়বো। অলরেডি আগে আগে পড়েছি, বোধহয় একটা ভিডিও করেছি। ঠিক আছে, সমাজ সচেতনতামূলক যে কবিতা আছে, বিদ্যাসাগরকে নিয়ে যে কবিতা আছে, বিবেকানন্দকে নিয়ে কবিতা আছে, আর নারীবাদী কবিতা আর নাইবা পড়লাম, প্রচুর পড়েছি। এবং এক্ষুনি যে অনন্ত সরকারের কবিতাটা পড়লাম ওটা আমার ঠিক ভালো লাগেনি, মানে বেশি মানে হয়ে গেছে আর কি। এত কবিতাটা সব সময় যে সবার কবিতা ভালো লাগবে সেটাও নয়, আগে আমার 2-3 বার পড়ে নেওয়া উচিত ছিল। ফিরোজের কবিতা পড়েছি, ফিরোজের কবিতা আমার ভালো লেগেছে। এছাড়া মল্লিকা সেনগুপ্তের কবিতা এবং কবিতা সিংহের কবিতা, এনারা অন্য মাত্রায় মানে নারীবাদী কবিতা লিখেছেন। আর বেশি দেরি করব না, দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম। অসময় আড্ডার সঙ্গে সোনালীর শিরোনামে অনুষ্ঠান এবং তোমাদের ভালোবাসায় 47তম পর্বে পৌঁছে গেলাম। ভালো থেকো, এবং তোমাদের কোনো অনুষ্ঠান হলে বলো, অবশ্যই যাব। ঠিক আছে, সঙ্গে থেকো বন্ধুরা। অসময় আড্ডার সঙ্গে সোনালীর শিরোনামে অনুষ্ঠান আজকে এই পর্যন্তই থাক। আবারও কোনো কবির কবিতা নিয়ে আসবো। যারা আমাকে কবিতা পাঠাবেন ভাবছেন, অবশ্যই সমাজ সচেতনমূলক কবিতা, যে কবিতার মধ্য দিয়ে আমি বার্তা পৌঁছে দিতে পারি, ভালো ভালো বার্তা। ঠিক আছে, সেই সব কবিতা পাঠান। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবাই ভালো থাকুন। টাটা।